আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদ সালাম। সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর জারির প্রতিবাদে তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা। সকালে কর্মবিরতি দিয়ে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে সচিবালয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বলেন, আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে আইন পাশ করেছে। যতক্ষণ পর্যন্ত আইন প্রত্যাহার না করা হয় ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কর্মচারীরা। এদিকে আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম। সেখানে উনি কমিটমেন্ট করেছিলেন আমাদের সাথে আলোচনা করে চূড়ান্ত না হওয়া পর্যন্ত গেজেট নোটিফিকেশন করবেন না। বা দুর্ভাগ্যজনক উনি কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই গেজেট নোটিফিকেশন করে রাতের বেলায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই উনি বিচারিত করেছেন, উনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন। যারা এই আইনের সাথে জড়িত, কমিটির সাথে জড়িত, নীতি নির্ধারণী মহল, তাদের সাথে আমরা দফায় দফায় বৈঠক করেছি, তাদের সাথে নেগোসিয়েট করেছি। তারা আমাদের বিষয়টি উপলব্ধি করেছেন এবং এই নিবন্ধনমূলক আইন যাতে প্রবর্তিত না হয় আমাদেরকে আশ্বস্ত করেছেন। আশা করছি আজকের দিনের মধ্যে এটা প্রত্যাহার হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, সচিবালয়ে যেসব কর্মচারীরা বিক্ষোভ করছে তাদের মূল দাবি এখন কি, আর এই বিক্ষোভের ফলে সচিবালয়ে কি ধরনের প্রভাব পড়ছে সেটা জানাবেন। আপনাকে আপনাদের জারি রাখি যে সরকারি চাকরি যে সংশোধিত যে আইন 2025-এর খসড়া যে সেটি কিন্তু যখনই উপদেষ্টা পরিষদ বিভাগ যখন সেটি প্রাথমিক অনুমোদন দেয়, তারপর কিন্তু সচিবালয়ের যে কর্মচারীরা তারা কিন্তু গেল দুদিন ধরে বিক্ষোভ করে আসছে। গতকাল রাত্রে কিন্তু সেই সংশোধন আইনটি কিন্তু গতকাল রাত্রে কিন্তু গেজেট আকারে কিন্তু প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। এরপরে কিন্তু তারা কিন্তু আজকে সকালে কিন্তু যে সকল কর্মকর্তারা আছেন তারা কিন্তু বিশেষ কর্মচারীরা কিন্তু তাদের যেই কর্মস্থল কিন্তু কর্মবিরতি শুরু করে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছেন। তারা যেটি বলছেন যে এই আইনটিকে কিন্তু কালো আইন আখ্যা করে তারা যেটি বলছেন যে আজকে বিকাল 4টার মধ্যে যদি এই আইনটি প্রত্যাহার না করা হয় তারা কিন্তু পরবর্তীতে 3 দিনের ছুটি নিয়ে তারা কিন্তু কর্মবিরতিতে যাওয়ার কিন্তু একটা ঘোষণা দিয়েছেন। আপনাকে বলে রাখি যে এখানে যেই বিক্ষোভটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সচিবালয়ের যে কর্মচারীরা কিন্তু এই আইনটি সাধারণত সরকারি সকল কর্মকর্তাদের জন্য প্রযোজ্য, যেটিতে আসলে বলা হয়েছে যে কোনো কর্মকর্তা যদি বিনা ছুটিতে অনুপস্থিত থাকেন অথবা কোনো প্রকার সরকারি পরিপন্থী যদি কোনো প্রকার কাজ করেন তাদেরকে কোনো প্রকার ছাড়াই যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মূলত তারা যেটি বলছেন যে এর ফলে কিন্তু আইনটি তাদের সরকারি কর্মকর্তাদের বিপক্ষে কিন্তু গিয়েছে এমনটি তারা দাবি করছেন। তারা বলছেন যে ক্ষমতার অপব্যবহারের একটি সুযোগ থাকবে, কোনো ব্যক্তিগত কারণে হয়তো অনেক ক্ষেত্রে চাকরিচ্যুত হতে পারে, এই দাবিটি তারা করছেন। এটা বলে রাখি যেহেতু এই আইনটি সকল সরকারি কর্মকর্তাদের, কিন্তু এখানে শুধু আমরা যে কর্মচারীরা আছে, যে কর্মচারীর যে পরিষদের যে ব্যানার আছে সেই ব্যানারে কিন্তু তারা আন্দোলনটি কিন্তু করছেন। বলা যায় এর ফলে কিন্তু এই আন্দোলনের ফলে কিন্তু যে সচিবালয়ের যে স্বাভাবিক যে কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমটা কিন্তু বলা যায় যে অনেকটা ব্যাঘাত ঘটে। তারা যেই বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই আইনটি প্রত্যাহার করা না হবে ততক্ষণ তারা আন্দোলন চালাবে। এই মুহূর্তে কিন্তু তারা যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নতুন সেই ভবন সেটির সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ করছেন। তো বলা যায় যে এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে স্বাভাবিক কার্যক্রম পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম অনেকটাই ব্যাঘাত ঘটছে। তো আসলে এখান থেকে পরবর্তী কর্মসূচি কী দেওয়া হয় সেটি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে আমরা পরবর্তী নিউজে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চায় বিএনপি। এতে যত দেরি হবে তত সংকট তৈরি হবে। সাংবিধানিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি। আমাদের ঐক্যটা হবে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যার মধ্যে মিডিয়ার স্বাধীনতা অন্তর্নিহিত আছে। এর কোনো অল্টারনেটিভ নাই। আর কোনো বক্তব্য, কোনো রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে। কোনো রিফর্ম দিতে পারবে না। রিফর্ম only works when you have a democratic order in the country.
রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে গুলশান থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাধন নিহত হয়েছে। রোববার রাতে গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদারাঘাটের ৪ নম্বর রোডের নূরজাহান মঞ্জিলের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এ সময় মুখে মাস্ক পরা দুজন দুর্বৃত্ত হঠাৎ করে তার উপর এলোপাথারি গুলি চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করতে কাজ করছে। অনেক ভালো মানুষ ছিল, উনি কারোর সাথে কোনো সময় যে এরকম গুলি করে মাইরা ফেলাইবো এরকম যে আমার কোনো সময় আমার ধারণার ভিতরেও নাই। আমি জানতে চাই যে কেন মারলো আর কারা মারলো, সুষ্ঠু বিচার চাই। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার সকালে বিচারপতি আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে গত ১ ডিসেম্বর ২০২১ আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। পরে খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা, আপিল বিভাগেও হাইকোর্টের আদেশই বহাল থাকবে। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। ৪ দিনের সফরে ২৮ মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। প্রধান উপদেষ্টার টোকিও সফরে জাপানের কাছ থেকে বাজেট সহায়তা চাইতে পারে ঢাকা। প্রধান উপদেষ্টার এই সফরে ৭টি সমঝোতা স্মারক সই হতে পারে। টোকিওতে দুদেশের শীর্ষ বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে ৫ জুনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট ছাড়া কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে সব। এদিন দুপুরে ছাড়া হবে পূর্বাঞ্চলের টিকিট। এবার ঈদ যাত্রায় শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩,৩১৫টি। এবারও শতভাগ আসনে টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আগামীকাল বিক্রি করা হবে ৬ জুনের টিকিট। আর ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট শুরু হবে ৩০ মে। ওই দিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৪টি ট্রাকে ১২৬৭ বস্তা জিরা আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জানান, ঢাকার পর্শি ইমপ্রেক্স ও সততা ট্রেডিং এবং মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামের ৩টি আমদানিকারক প্রতিষ্ঠান জিরা আমদানি করেছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, ঈদকে সামনে রেখে আরও জিরা আমদানির সম্ভাবনা রয়েছে। নতুন করে রোহিঙ্গার অনুপ্রবেশে কক্সবাজার অঞ্চলটি একটি আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এক সংকটময় অবস্থায় পড়তে যাচ্ছে দেশ। স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে মতানৈক্যের ফলে জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হবে বলেও জানান তারা। রোহিঙ্গা ও আরকান আর্মির সংকট নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ৯ আইডিপি ৯ শরণার্থী, এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। এই সমীকরণের হিসাব না বদলানোর আগে নতুন করে লাখো রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশকে এক জটিল সমীকরণে দাঁড় করাচ্ছে।
সম্প্রতি সময়ে রাখাইন রাজ্যে গণহত্যা না চললেও আঞ্চলিক নির্যাতন ও অস্থিরতার কারণে বাংলাদেশে শুধু মে মাসের প্রথম সপ্তাহে 1,18,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। তবে এখন নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকায় বর্তমান কি পরিমাণ রোহিঙ্গা প্রবেশ করছে তার কোনো হিসেব নেই বলে জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ঢুকছে না এরকম খবর পাইনি, যে না বন্ধ হয়ে গেছে এরকম সংবাদ পাই। যারা সম্ভবত ধরেন একটু সচ্ছল আছে, টাকা পয়সা নিয়ে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, তারা হয়তো আশেপাশে বাংলাদেশিদের বাড়িঘর ভাড়া নেয়, ওখানে থাকে, এরকম শুনতে পাই। নতুন করে বাংলাদেশের রোহিঙ্গা আগমনকে ঘিরে স্থানীয় পর্যায়ে চলছে নানা সংশয়। স্থানীয়রা বলছেন তাদেরকে যদি এখন সুনির্দিষ্টভাবে থাকা খাওয়া এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দিয়ে তাদেরকে রাখা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে ওই অঞ্চলটি হয়ে উঠতে পারে জননিরাপত্তা হুমকি ও নানা সমস্যার। রোহিঙ্গাদের পুঁজি করে বিভিন্ন গোষ্ঠী মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টির আশঙ্কা করছেন সাবেক কূটনৈতিক বিশ্লেষকরা। প্রথমত আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি, কারণ এখানে যে এত লক্ষ লোক যখন এই অবস্থায় থাকবে দীর্ঘদিন, তখন তো অ্যামনেস্টি আসবে, তখন এটার সমাধান রূপে পাওয়া যাবে না। রোহিঙ্গারা যদি দীর্ঘমেয়াদে এখানে থাকে তাহলে স্থানীয়দের সাথে তাদের বিভিন্নভাবে সংঘাত বা বিভিন্নভাবে তাদের সাথে মতানৈক্য, মতদ্বৈততা এগুলো বাড়তে পারে। দীর্ঘমেয়াদী রোহিঙ্গাদের অবস্থানের ফলে কক্সবাজার অঞ্চলটি আগ্নেয়গিরি হয়ে ওঠার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে বলে মনে করছেন তারা। এরা এসে এখানে হাজির হওয়ার পর আমাদের অভ্যন্তরীণ চাপ যেমন বাড়ছে, মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের জটিলতাটাও বাড়ছে, পাশাপাশি আরাকান আর্মির সাথেও বাংলাদেশের সম্পর্ক কি, এগুলো নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সময়ের সাথে এটা যে কোনো সময় ওগুলো বেরিয়ে আসতে পারে। জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা কিন্তু আমাদের হুমকির সম্মুখীন হবে। নতুন করে যারা প্রবেশ করছে তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্যাপক মৌসুমী ঝড়, বর্ষণ ও বজ্রপাতে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে 19 জনে পৌঁছেছে, আহতের সংখ্যা 90 জনে। নিহতদের মধ্যে পাঞ্জাব প্রদেশে 13 জন ও বাকি 6 জন খাইবার পাখতুনখোয়া প্রদেশে। শনিবার ও রোববার পাকিস্তানের বিভিন্ন প্রদেশে হওয়া ঝড়ে এ ক্ষয়ক্ষতি নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। দেশটিতে এবছর স্বাভাবিকের থেকে অনেক আগে থেকে মৌসুমী বায়ু ও একই সঙ্গে প্রচণ্ড ঝড়, বৃষ্টি, বজ্রপাতের মতো ঘটনা ঘটছে। এদিকে গোটা সপ্তাহ জুড়ে দেশটিতে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে 3টি পৃথক অভিযানে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির 9 সদস্য নিহত হয়েছে। রোববার পাকিস্তান ISPR এ তথ্য নিশ্চিত করেছে। ISPR জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকটি জেলায় অভিযান চালানোর সময় পাল্টা হামলা করে গোষ্ঠীটির সদস্যরা। এসব হামলায় প্রদেশের ডেরা ইসমাইল খানে গোষ্ঠীটির 4 জন, টাঙ্ক জেলায় 2 জন ও খাইবার জেলায় 3 জন নিহত হয়েছে। এদিকে এসব সফর অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। খেলার খবর। এশিয়া কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে আজ জর্ডানের পথে উড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জর্ডানে বিমান ধরেন পিটার বাটলারের শিষ্যরা। সেখানে পৌঁছায় স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার সাথে তৃতীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। আগামী 28 মে শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে জুনের 3 তারিখে। বাংলাদেশ 2টি ম্যাচের প্রথমটি খেলবে 31 মে ইন্দোনেশিয়ার বিপক্ষে, আর দ্বিতীয় ম্যাচটি হবে টুর্নামেন্টের শেষ দিন স্বাগতিক জর্ডানের বিপক্ষে। প্রতিপক্ষ দল দুটি শক্তিতে অনেক এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন সারবে লিটন দাসের দল। এরপর 27 মে করবে দ্বিতীয় দিনের অনুশীলন। এর আগে আমিরাতের বিপক্ষে ব্যর্থ টি-20 সিরিজ শেষে 2 ভাগে পাকিস্তানে পা রাখে বাংলাদেশ। 25 মে প্রথম দফায় 10 সদস্যের একটি দল পৌঁছায় লাহোরে। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা আজ ভোরে যোগ দেন দলের সাথে। আগামী 28 এবং 30 মে এবং 1 জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 3 ম্যাচ টি-20 সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।